আজকের গল্পটি কিন্তু কোনোভাবেই দুর্বল হৃদয়ের শ্রোতাদের জন্য নয়। গল্প শোনার পর এক ভয়ানক আতঙ্কে আবিষ্ট হতে পারেন, তাই সাবধান। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। চলুন তবে আমার সাথে ঢুকে পড়া যাক নিঃসাড়ে ভয়ের ভয়াল দুনিয়ায়। ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায়, আর সেই ভালোবাসায় স্থান কাল পাত্র ভেদে মানুষকে শয়তান বানিয়ে তোলে। আজকে গল্প কথা এমনই এক উপাখ্যান আপনাদেরকে শোনাতে চলেছে। আপনারা শুনবেন বিশ্বদীপ সরকারের কাহিনী, কালিয়া মাসান সিরিজের প্রথম গল্প মৃত্যুবান। এই খণ্ডের পরে আসবে আরও দুটি খণ্ড, যথাক্রমে বিষাক্ত মরা ও তারপর অন্তিম খণ্ড প্রতিশোধে পোড়া ছায়া। তাই গল্পগুলো পরপর শুনতে নজর রাখুন গল্প কথায়। চলুন তবে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, কালিয়া মাসান সিরিজের প্রথম খণ্ড মৃত্যুবান। বাইরের উঠোন থেকে মুক্তার পরিত্রাহী চিৎকার ভেসে এলো। মালতী দেবী সব ফেলে ছুটলেন সেই দিকে। গিয়ে দেখলেন মুক্তা পড়ে আছে উঠোনের মাঝে। উঠোনের এক কোনায় অন্ধকার তুলসী মঞ্চের দিকে তাকিয়ে ক্রমাগত আর্তনাদ করে চলেছে সে। মালতী দেবী দৌড়ে এসে তুললেন তাকে। কিরে মুক্তা, কিরে কি হয়েছে তোর? এরকম চেঁচাচ্ছিস কেন? মা মা ও ও ও ফিরে এসেছে মা। ও ও আমাকে না না না, শুধু আমাকে না, ও ও আমাদের সবাইকে সবাইকে মেরে ফেলবে মা। ও ও আমাদের বাঁচতে দেবে না। ও ও বলেছে, ও ও বলেছে আমাকে। এক হাত দিয়ে মাথার ছাতা ধরে অন্য হাতে ঢাকের মতো ফোলা বাজারের থলে আর মিষ্টির হাঁড়ি নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন সুরেনবাবু। আজ ষষ্ঠী বলে কথা, মেয়ে জামাই আসবে, তাই এই আয়োজন। এই ঢাউস কাতলা মাছটা তার গিন্নি একবার দেখলে হয়। বাজারের অত দাবিদারদের মধ্যে থেকে বাঁচিয়ে আনাটা কি চারটিখানি কথা? বেছে বেছে ঠিক সেরা জিনিসটাই তিনি এনেছেন মেয়ে জামাইয়ের জন্য। মূল রাস্তা থেকে তাদের বাড়ির দিকে যে রাস্তাটা নেমে গিয়েছে সেখানে একটু থমকে দাঁড়ালেন তিনি। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটা সুরেনবাবুরই। রোজ বিকেল থেকে রাত পর্যন্ত চলে। তবে সুরেনবাবু কিন্তু নিজে হাতে কিছুই করেন না। খাবার বানানো, সার্ভ করা, বাসন মাজা সব কিছুর জন্যই আলাদা আলাদা লোক রাখা আছে। তিনি শুধু বসেন দোকানের ক্যাশ বাক্সের টেবিলে। বড় রাস্তার ওপর দোকান, তাই বিক্রি বাটাও হয় খুব। বলা ভালো, দিনে দিনে বেশ নামডাক হচ্ছে দোকানের। তবে এ সব কিছুর পেছনেই তো শুভেন্দুর হাত। সত্যি ওই ছেলের মতো ছেলে খুব কমই হয় আজকের দিনে। এই শুভেন্দু হলো সুরেনবাবুর একমাত্র জামাই, তার মেয়ে মুক্তার বর। শুভেন্দুর বাড়িতে ও ছাড়া আর কেউ নেই। কি ভাগ্য যে তাদের মতো গরিব ঘরের মেয়ে ওরকম একটা বড় ঘরের ছেলেকে স্বামী হিসেবে পেয়েছে। একদিন যা সহ্য করতে হয়েছে মেয়েটাকে। আগে বাজারের মধ্যে একটা বাঁশের মাচা আর টিন দিয়ে দোকান ছিল সুরেনবাবুর। তিনি কোনো কাজে ব্যস্ত থাকলে মাঝে মধ্যে তার মেয়ে বসত সেই দোকানে। কিন্তু খোলা রাস্তার ধারে একলা মেয়ে দোকানে বসা কি নিরাপদ? তার উপর আবার মুক্তা শুধু নামেই মুক্তা নয়, দেখতেও মুক্তা, রীতিমতো সুন্দরী, রূপের ডালি যাকে বলে আর কি। আর তাতেই পাড়ার এক ছেলে, ওই অমর, সে একদিন ভরা বাজারে মেয়েটার সাথে
কি অসভ্যতাটাই না করেছিল, রীতিমতো হাত ধরে টানাটানি। তখন আবার মুক্তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। হই হট্টগোলে উপায় না পেয়ে শেষ পর্যন্ত হবু জামাইকেই ফোন করেছিল সুরেনবাবু। জামাই কিছুক্ষণের মধ্যেই পুলিশ নিয়ে এসে হাজির হয়েছিল সেখানে। তারপর একেবারে কোমরে দড়ি পরিয়ে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে গিয়েছিল অমরকে। একটা মেয়ের সাথে ভরা বাজারে অসভ্যতামি করার উচিত শাস্তি দিয়েছিল। ওদিকে আবার অমরের বাবা মাও কম যায় না। তারাও এসেছিল তাদের গুণধর ছেলেকে পুলিশের হাত থেকে বাঁচাতে, তবে সুবিধে তেমন করে উঠতে পারেনি। পরে শোনা যায় সে ছেলে নাকি আত্মহত্যা করেছিল। তারপর তার মা সুরেনবাবুর বাড়িতে এসে বাবা সে কি সাপ সাপান্ত করে গেল। এসব ঘটেছে অনেকদিন আগের ঘটনা। তবে আজকে যে তার মেয়ে সুখে আছে, ভালো আছে, এই অনেক। বলা বাহুল্য, তার জামাই বড় রাস্তার পাশে জমি কিনে এখনকার এই বড় রেস্টুরেন্টটা করে দিয়েছে। জামাই শুভেন্দু বলেছিল, বাবা বলছি সারা জীবন তো খাটলেন, এই শেষ বয়সটা এবার একটু শান্তিতে কাটান দেখি। আপনি এখন থেকে শুধু এই ক্যাশ বাক্সে বসে ফরমাইশ করবেন, আর কর্মচারীরা তো থাকলোই কাজ করার জন্য। এরপর সেই রেস্টুরেন্ট থেকে যা আয় হয়েছে তা দিয়ে একখানা পাকা বাড়ি তুলতে চেয়েছিল সুরেনবাবু। কিন্তু শ্বশুর মশায়ের এই মনের ইচ্ছে জানতে পেরে শুভেন্দুই বাড়ি তৈরির দায়িত্ব নিয়ে নেয়। পুরনো টালির বাড়িটা ভেঙে সেই জমিতেই সামনে উঠোন রেখে সুন্দর ছিমছাম একটা দোতলা পাকা বাড়ি তুলে দিয়েছিল সে। এক পয়সাও খরচ করতে দেয়নি সুরেনবাবুকে। কোথায় একদিন থাকতেন 2 কামরার এক পুরনো বাড়িতে, আর এখন গরমে সোফায় বসে এসির হাওয়া খান সুরেনবাবু। এই না হলে ভগবানের কৃপা। এসব ভাবতে ভাবতে সুরেনবাবু এগোচ্ছিলেন বাড়ির পথে। সদর দরজা পেরিয়ে উঠোনে সবে ঢুকতেই যাবে, এমন সময় পায়ের তলা থেকে একটা মড়মড় করে শব্দ এলো। একটু হকচকিয়ে গেলেন তিনি। ছিটকে পিছনে সরতেই দেখলেন মাটিতে বেশ কয়েকটা পাটকাঠির টুকরো পড়ে তার গায়ে আবার লাল রঙের কি সব লেগে আছে যেন, আর সেগুলোই সুরেনবাবুর পায়ের তলায় পড়েছে। পায়ের চাপ লেগে মড়মড় করে ভেঙে গিয়েছে সেগুলো। একরাশ ভালো স্মৃতির মধ্যে হঠাৎ এমন একটা বিটকেল ঘটনা সুরেনবাবুর মেজাজটা খারাপ করে দিল। সদরের সামনে এইভাবে কেউ নোংরা রাখে? নিশ্চয়ই পাড়ার ছোট ছোট ছেলেপুলেগুলোর কাজ। বড্ড বেয়াদব হয়েছে ওরা। তিনি জোর করে হাঁক দেন, স্মৃতি, এই স্মৃতি, এদিকে আয় একবার। দেখ সদরের সামনে ছেলেপুলের দল কি সব নোংরা করে গেছে, ঝাঁট দিয়ে ফেলে পরিষ্কার করে দে দেখি। স্মৃতি মালিকের গলা পেয়ে উত্তর দেয়, এই যাই বাবু। স্মৃতি হলো এ বাড়ির কাজের মেয়ে। সেই মুক্তার বিয়ের সময় এ বাড়িতে কাজে বহাল হয়েছিল সে। গ্রামের এক অনাথ মেয়ে, বেশ চটপটে, মিশুক আর বিশ্বস্ত। তাই বিয়ের কাজ মেটার পরেও তাকে রেখে দিয়েছিলেন সুরেনবাবুর স্ত্রী মালতী দেবী। একটা ঝাঁটা নিয়ে সুরেনবাবুর পাশ কাটিয়ে স্মৃতি এগিয়ে যায় সদর পরিষ্কার করতে। এদিকে স্বামীর গলা পেয়ে উঠোনে বেরিয়ে এসেছেন মালতী দেবী। কি গো, এতক্ষণে তোমার ফেরার সময় হলো? সে কোন সকালে বাজারে গেছো? বলি রান্না বান্না করে কি সন্ধেবেলা খেতে দেবো মেজামাইকে? সুরেনবাবু মালতী দেবীর হাতে বাজারের থলেটা ধরিয়ে দিয়ে তার ভেতর থেকে প্রমাণ সাইজের কাতলা মাছটা বের করে তুলে ধরলেন বউয়ের সামনে। এরকম নধর একটা মাছ দেখে হাসিতে মুখটা আলো হয়ে উঠল মালতী দেবীর। কি কেমন দেখে দেখে মাছখানা এনেছি বলো দেখি। বাজারের সেরা মাছ ছিল এটা, বুঝলে? রীতিমতো লড়াই করে ছিনিয়ে এনেছি। ওমা ওমা ওমা, সে আর বলতে গো, কি রং মাছটার! আঁশগুলো চকচক করছে। দাও দাও, কেটে ধুয়ে রান্না করি গে যাই।
মুড়োটা কিন্তু জামাইকেই দেব। আচ্ছা দিওক্ষণ, আমি যাই, হাত পা ধুয়ে এবার ঘরে যাই। ও হ্যাঁ, এক কাপ চা দিও তো কড়া করে। মালতী দেবী এবার স্মৃতিকে ডাক দিলেন। ওরে স্মৃতি, মাছটা নিয়ে দেখি আমার হাত থেকে, কেটে কুটে নিয়ে আয় দেখি, আমি আনাজপাতি কেটে বেটে রান্না বসাই। স্মৃতি উঠোনের এক কোনায় ঝাঁটাটা রেখে মাছ আর বঁটিটা নিয়ে চলে গেল কলপাড়ের দিকে। মালতী দেবী বাজারের থলে নিয়ে চললেন রান্নাঘরে। কিছুক্ষণ পর স্মৃতি এসে কাটা ধোয়া মাছ রান্নাঘরে রেখে গেল। মালতী দেবী মাছে নুন হলুদ মাখিয়ে কড়া বসালেন গ্যাস ওভেনে। কড়া গরম হতে সর্ষের তেলের কড়িটার ঢাকনা খুলে যেই না তেল ঢালতে যাবেন, তখনই তার চোখ আটকে গেল তেলের কড়ির ভেতর তাকিয়ে। পেট মোটা ঘটের মতো তেলের কড়ির ভেতর ভর্তি সর্ষের তেল, আর সেই তেলের উপর জলজল করে ভাসছে একটা 1 টাকার কয়েনের মতো বড় একখানা সিঁদুরের টিপ। এমন অদ্ভুত অলক্ষণে দৃশ্য দেখে মালতী দেবীর পেটের ভেতরটা কেমন যেন হালকা হয়ে গেল হঠাৎ। এইরকম সিঁদুরের টিপই তো সে পড়ে, কিন্তু এই টিপ তেলের মধ্যে ভাসছে কি করে, আর এটা এলোই বা কোথা থেকে? এমন সময় সামনের জানলার কাছে নিজের প্রতিচ্ছবি দেখে আঁতকে ওঠেন তিনি। তার প্রতিচ্ছবিতে তাকে দেখা গেলেও তার কপালের সিঁদুরের টিপটা উধাও। যে মাথায় সিঁথি ভরা সিঁদুর থাকে, সেই সিঁথি সম্পূর্ণ খালি। নিজের কপালে মাথায় হাত দিলেন তিনি, কিন্তু না, কোথাও এক ফোঁটাও সিঁদুর নেই। এমন সময় তার চোখ পড়ে পাশে রাখা মাছের বাটিটার ওপর। সেখানে তাকিয়ে চোখ ছানা বড়া হয়ে যায় তার। সেই সমস্ত কাঁচা মাছকে কে যেন মুঠো মুঠো সিঁদুর মাখিয়ে দিয়ে গিয়েছে, যেন মালতী দেবীর সিঁথির সমস্ত সিঁদুর গিয়ে পড়েছে ওই কাটা মাছে। মাছ, মাছের বাটি, এমনকি বাটির চারপাশটাও সে সিঁদুরের হাত থেকে রেহাই পায়নি। এরকম সিঁদুর ভর্তি সিঁথি হঠাৎ খালি হয়ে যাওয়া যে মনে কতটা আতঙ্কের জন্ম দেয়, তা একজন সধবা মেয়ে মানুষই সবচেয়ে ভালো বুঝতে পারে। তার উপরে আবার সিঁদুরগুলো যদি ওভাবে কেউ কাঁচা মাছে মাখিয়ে দেয়। আতঙ্কিত হয়ে পড়লেন মালতী দেবী। চিৎকার করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন। কে কোথায় আছো তোমরা? কি অলক্ষণে ব্যাপার, কে কোথায় আছো গো? তার চিৎকারে ছুটে আসে স্মৃতি আর সুরেন বাবু। মালতী দেবী যা যা দেখেছেন আমতা আমতা করে সবটা বলেন ওদেরকে। কি সব উল্টো পাল্টা বলছো তুমি? ওই তো তোমার কপালে সিঁদুরের টিপ, সিঁথিতেও সিঁদুর, সবই তো ঠিকই আছে। আচ্ছা কই, চলো তো দেখি কোথায় কি, এসো আমার সাথে। কিন্তু ওরা সকলে এসে অস্বাভাবিক কিছুই খুঁজে পায় না রান্নাঘরে। জানলার কাছেও নিজের স্বাভাবিক প্রতিবিম্বই দেখতে পাচ্ছেন মালতী দেবী। সেই টিপ, সিঁদুর ভরা সিঁথি সবই ঠিক আছে। এবার যেন একটু শান্ত হন মালতী দেবী, আবার ফেরেন রান্নার কাজে। কিন্তু তাও তার মনটা কেমন যেন খুঁত খুঁত করতে থাকে কোনো এক অজানা কারণে। এরপর ধীরে ধীরে বেলা বাড়তে থাকে। ইতিমধ্যে তাদের মেয়ে জামাইও চলে এসেছে। মালতী দেবীও স্বাভাবিক হয়েছেন এখন। শাঁখ বাজানো, উলুধ্বনি, মিষ্টি মুখ, এই সমস্ত পর্বের মাধ্যমে শুভেন্দু আর মুক্তাকে বরণ করে ঘরে তুলছেন তিনি। এসব কার্য সমাধা হলে আবারও তিনি চললেন রান্নাঘরের দিকে। কিছুক্ষণ পরে রান্নাঘর থেকে মেয়েকে উদ্দেশ্য করে তিনি ডাক দেন। কি রে মুক্তা, কত বেলা হয়ে গেল যে রে, জামাইকে নিয়ে আয় এবার। বেচারা কোন সকালে এসেছে,
এতক্ষণে খুব খিদে পেয়ে গেছে মনে হয়। শিগগির জামাইকে নিয়ে আয় দেখি। কি গো, শুনছো? মা ডাকছে যে, চলো রান্নাঘরে যেতে হবে। হ্যাঁ, চলো চলো। এত সুন্দর সব খাবারের গন্ধ বেরিয়েছে যে খিদে দ্বিগুণ হয়ে গেছে। শুভেন্দু রান্নাঘরে ঢুকে তো অবাক, এ কি করেছেন মালতী দেবী? এই যে এক কথায় যাকে বলে এলাহি আয়োজন একেবারে। একটা বড় কাঁসার থালায় ধপধপে সাদা বাটি চাপা ভাত, পাশে পোলাও রয়েছে, আছে খানা স্টেক, ফুলকো লুচি। থালার চারপাশে বাটিতে সাজানো লাল শাক, ছোলার ডাল, মুগ ডাল, কাতলা মাছের ঝোল, সর্ষে পাবদা, পাঁঠার মাংস, এঁচোড়, চিংড়ি, আরও নানা রকমের সব পদ। আর শেষ পাতে খাওয়ার জন্য চাটনি, দই, মিষ্টি, ফলমূল তো আছেই। তোমার জন্য এই সামান্য আয়োজন করেছি বাবা। এসে বসো এই আসনে, আমি আশীর্বাদটা সেরে নি দেখি। সবই তো বুঝলাম, কিন্তু এ কি করেছেন আপনারা? এত সব আয়োজন করেছেন? কষ্ট করে এত সব কিছু রান্না করার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। সুরেনবাবু এবার পাশ থেকে কথা বলে উঠলেন। কি যে বলো বাবা, তুমি তো আমাদের ছেলের মতোই। আমার মেয়ে গত জন্মে অনেক পুণ্য করেছিল, যার জন্য তোমার মতো একজন স্বামী পেয়েছে। আর আজ যে এই আয়োজনটুকু করতে পেরেছি, সবই তো তোমার জন্যই বাবা। তোমার জন্যই তো আমাদের অবস্থা ফিরেছে, নইলে হয়তো এতদিনে। আরে আরে, এসব কি বলছেন বাবা আপনি? এই তো বললেন আমি আপনাদের ছেলের মতন। তাহলে ছেলে হিসেবে তো এইটুকু কর্তব্য আমার থাকেই, যাতে বাবা মার শেষ জীবন একটু ভালো মতন কাটাতে পারে। সত্যি বলতেই হবে, সুরেনবাবু ভাগ্য করে জামাই পেয়েছেন বটে। এখনকার দিনে এরকম ছেলে কি আর মেলে? বাবা, আপনি দাঁড়িয়ে থাকলেন কেন? খুব খিদে পেয়েছে যে। আপনি না বসলে কি আমি বসতে পারি? শিগগির বসুন দেখি, আমিও বসি তাহলে। এত খাবার খেতে তো সময় লাগবে। চলুন চলুন। এরপর শুভেন্দু আসনে বসলে মালতী দেবী প্রদীপ জ্বালিয়ে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করলেন জামাইকে। বেঁচে থাকো বাবা, সুস্থ থাকো, সুখী হও। জামাই প্রণামী স্বরূপ শাশুড়িকে একটি সোনার হার, শাড়ি এবং শ্বশুরমশাইকে সোনার বোতাম আর শার্ট প্যান্ট দিল। তারপর এসব পর্ব মিটলে কাপড়ের ঝালরে লাগানো তালপাতার পাখা দিয়ে জামাইকে হাওয়া করতে থাকলেন মালতী দেবী। শুভেন্দুও এক এক করে সব সাজানো খাবার খুব তৃপ্তির সাথে খেতে লাগলো। মা, এই সবকটা পদ কিন্তু অসাধারণ হয়েছে। মানে সত্যি আপনার রান্নার তুলনা হয় না। এখন এগুলো খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে বিশ্রাম করে নাও দেখি। ক্ষীর বানিয়ে রেখেছি আমি, রাতে ক্ষীর পুলি, পাটি সাপটা, আরও কিছু পিঠে বানিয়ে দেব। তখন খেয়ে বলো কোন কেমন হয়েছে। এই কথা শুনে শুভেন্দু চাইল পাশে বসে থাকা মুক্তার দিকে। মুক্তার তাকানো দেখে একটু উসখুস করে উঠে বলল, মা বলছি শোনো না, ওর না আজকে অনেক কাজ আছে। ও দুপুরে বিশ্রাম নিয়ে বিকেলে বেরিয়ে যাবে। আমি যদিও রাতে থাকবো, কিন্তু ওর না রাতে থাকা হবে না গো। ও আরেকদিন এসে তোমার হাতের পিঠে খেয়ে যাবে। না না, সে কি কথা? এসব বললে তো হবে না। জামাই ষষ্ঠী বলে কথা, এভাবে চলে গেলে কি হয় নাকি? আমি যে রাতের জন্য সব আয়োজন করে রেখেছি। মা, বলছি শুনুন না, আজকে আমার না একটু জরুরি কাজ আছে, একটা মিটিং আছে আর কি। আপনি তো জানেন যে আমার বাড়িতে নিজের মানুষ বলতে শুধু মুক্তাই আছে। আর আমি একা মানুষ, যাকে নিজের হাতে ব্যবসার সব কাজ সামলাতে হয়। তাই আজকে না গেলে কাজের বড্ড ক্ষতি হয়ে যাবে। আসলে একটা নতুন ডিলের ব্যাপার তো, তাই। আচ্ছা, আমি কথা দিচ্ছি আরেকদিন এসে আপনার হাতের পিঠে খেয়ে যাব। শেষে শুভেন্দুর অনেক বোঝানোর পর মালতী দেবী শান্ত হলেন। তবে বিকেলে যাওয়ার সময় জামাইয়ের জন্য রাতের খাবার আর বেশ কিছুটা ক্ষীর দিয়ে দিলেন। বাবা, এগুলো নিয়ে যাও, রাতে খেয়ে নিও কেমন? আবার এসো সময় করে। শুভেন্দু গাড়ি স্টার্ট দিতে দিতে বলল,
ঠিক আছে মা, আমি খেয়ে নেব, আপনার চিন্তা নেই। আমি আরেকদিন এসে ঠিক আপনার হাতে বানানো পিঠে খেয়ে যাব, কেমন? আসলাম বাবা, আসলাম মা। এই মুক্তা, আসলাম গো, সাবধানে থেকো। এই বলে গাড়ি নিয়ে রওনা দিল শুভেন্দু। মালতী দেবী কপালে হাত ঠেকালেন। দুগ্গা দুগ্গা, ছেলেটাকে ভালো রেখো মা গো। এদিকে ধীরে ধীরে বিকেল গড়িয়ে রাত নামল। বাড়ির রান্নাঘর থেকে ক্রমাগত ঠুংঠাং করে খুন্তি আর কড়াই ঠোকাঠুকির আওয়াজ আসছে, সাথে গরম তেলের ওপর চালের গোলা দেওয়ার শব্দ আর মন মাতাল করা হরেক রকম পিঠের গন্ধ। দুপুরের কথা মতো পিঠে গড়তে বসেছেন মালতী দেবী। একের পর এক পাত্র ভরে উঠছে নানা রকম পিঠেতে। শেষ পিঠেটা তেলে ছেড়ে দিয়ে চালগোলার বাটিতেই হাত পরিষ্কার করে নিয়ে জল ঢেলে দিলেন তিনি। স্মৃতি, এই চালগুলার বাটি, কড়া, খুন্তি এগুলো কলপারে গিয়ে মেজে এনে উপর দিয়ে রাখিস, আর রান্নাঘরের মেঝেটাও একটু মুছে দিস, কেমন? চালগুলা, নারকেল এসব পরে মেঝেটা নোংরা হয়ে গেছে। আমি এবার পরিষ্কার হয়ে এসে সবাইকে খেতে দেবো। রাত হলো অনেক। আচ্ছা মা, আমি এক্ষুনি পরিষ্কার করে আনছি। এই বলে সব বাসন গুছিয়ে সে চলল কলপাড়ের দিকে, আর মালতী দেবী দোতলায় উঠে গেলেন। বেশ কিছুক্ষণ পর গামছা আর একটা পরিষ্কার কাপড় নিয়ে নেমে আসলেন নিচে। যদিও ঘরে নতুন বাথরুম করা হয়েছে, তবুও ছাদের ট্যাঙ্কের সেই গরম জল গায়ে ঢালতে ইচ্ছে হলো না তার। এর থেকে টাইম লাইনে ভরে থাকা ওই বাইরের বাথরুমের চৌবাচ্চার জলটা কতই না ঠান্ডা, গায়ে ঢেলেও আরাম। ঘর থেকে বেরিয়ে দুটো সিঁড়ি ভেঙে সবে উঠোনে পা দিয়েছেন মালতী দেবী, এমন সময় কোত্থেকে গা শিরশির করা একটা বাতাস এসে ঘিরে ধরল তাকে। তার চারপাশে বেশ কয়েকবার অদ্ভুতভাবে পাক খেল। সেই হাওয়ায় মাথার চুলগুলো চোখে মুখে লেপ্টে গেল মালতী দেবীর, আর সেই সাথে একটা কষ্টকর দম বন্ধ করা অনুভূতি বুকের ভেতর যেন চেপে ধরেছে তার ফুসফুস দুটোকে। কিছু একটা ফিসফিসানিও ভেসে আসছে যেন তার কানে। এবার হঠাৎ সেই দমকা বাতাস উঠোনের তুলসী তলায় জ্বলতে থাকা প্রদীপটাকে নিভিয়ে দিয়ে তুলসী গাছের পাতাগুলোকে কাঁপিয়ে মিলিয়ে গেল বাড়ির সীমানার ওই পাশে। তবে সবকিছুই হলো মুহূর্তের মধ্যে। আকস্মিক এরকম ঘটনায় বেশ ঘাবড়ে গেলেন মালতী দেবী। নিজের গায়ের কাপড় সামলে নিয়ে চোখ গোল গোল করে ভয়ে ভয়ে চাইলেন চারপাশটায়। একে তো উঠোনের লাইটটা কেটে গিয়েছে, তাতে আবার দূরে রাস্তার হলুদ বাল্বের আলোটাও আড়াল হয়ে পড়েছে আম গাছের পাতাগুলোর জন্য। তাই একটু বেশি করে তেল দিয়েই প্রদীপটা জ্বালিয়েছিলেন তিনি, যাতে রাত পর্যন্ত জ্বলে সেটা। আর তারই মধ্যে এরকম একটা অনাসৃষ্টি কাণ্ড। তুলসী তলার প্রদীপ নেভা যে মোটেই শুভ লক্ষণ নয়। মনকে যদিও বোঝানো যেত, কিন্তু ওই হাওয়া অদ্ভুতভাবে নির্দিষ্ট জায়গাটুকুই ঘুরে গিয়েছে। কেমন একটা মন ভারী করা ভাব ছিল ওতে। হঠাৎ করেই সকালে তেলের মধ্যে সেই বড় জল জ্বলে সিঁদুরের টিপটার কথা মনে পড়ে যায় মালতী দেবীর। সামান্য কেঁপে গাটা শিরশির করে ওঠে তার। না, কিছু যেন ঠিকঠাক হচ্ছে না। একটা অমঙ্গলের ভাব চারপাশে। খুব ভয় করছে মালতী দেবীর।
কলপাটটা উঠোনের ওই দূর কোণায়, পাশে বাথরুম। বেশ অন্ধকারে ঢেকে আছে ওই দিকটা। মালতী দেবী এবার কোনো রকমে এক ছুটে উঠোন পেরিয়ে বাথরুমে ঢুকে শেকল তুলে দিলেন ভেতর থেকে। তারপর দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকলেন। বাথরুমের ভেতরটা অন্ধকার, শুধু মালতী দেবীর ঘন ঘন বড় বড় শ্বাস ফেলার শব্দ শোনা যাচ্ছে। একটু ধাতস্থ হয়ে তিনি বাথরুমের লাইটের সুইচটা জ্বাললেন। সাদা আলোয় ভরে গেল পুরো বাথরুমটা। ওপরের দিকের ঘুলঘুলিগুলো দিয়ে বাইরে তাকালেন তিনি। বাপরে, কি অন্ধকার বাইরেটা! ওইদিকে সীমানার ওপারটাতে বড় বড় গাছের বাগান। আর বেশি না ভেবে এবার চৌবাচ্চা থেকে গায়ে মগের পর মগ জল ঢেলে নিজেকে আরও কিছুটা ধাতস্থ করলেন তিনি। এমন সময় বাইরে থেকে কর্কশ স্বরে কিছু একটা ঘষার আর জলের ছলাৎ ছলাৎ শব্দ শোনা গেল। হঠাৎ খেয়াল পড়ল মালতী দেবীর, আরে পাশেই তো কল পাড়ে বাসন মাজছে স্মৃতি। এই তো একটু আগেই বাসন নিয়ে এলো সে। অন্ধকারে একেবারেই খেয়াল পড়েনি। উফ, এতক্ষণ শুধু শুধুই ভয় পাচ্ছিল সে। এবার গা ধুয়ে পরিষ্কার হয়ে বাথরুম থেকে বেরিয়ে এলেন মালতী দেবী। এগিয়ে গেলেন কলপাড়ের দিকে। আম গাছের ফাঁক গলে যে যৎসামান্য আলোটুকু এসে পড়েছে তাতে কিছুই ভালো দৃশ্যমান হয় না। স্মৃতি সেই অন্ধকারে বসেই কাজ করছে। বেশিরভাগ বাসনই মেজে রাখা হয়ে গিয়েছে তার। মালতী দেবী স্মৃতিকে দেখে মনে মনে একটু জোর পেলেন। বললেন, স্মৃতি, আমি মাজা থালাবাটিগুলো ঘরে নিয়ে গেলাম। আমি খাবার বাড়ছি, তুই বাকি বাসন কটা জলে চুবিয়ে রেখে হাত পা ধুয়ে খেতে আয়। ও হ্যাঁ, রান্নাঘরে মেজে মুছেছিস তো? কিন্তু এতগুলো কথা শুনেও স্মৃতি মুখ তুলে কিন্তু উত্তর দিল না। এক মনে কাজ করে চলেছে সে। গালের পাশ দিয়ে এসে ঝুলে পড়েছে ওর চুলগুলো। মুখটাও দেখা যাচ্ছে না ঠিক করে। শুধু ঘাড় কাত করে একটা ইতিবাচক ইশারা করলো কেবল। মুখে খুব ক্ষীণভাবে বোধহয় একটা হুম বলল। মালতী দেবীও আর দাঁড়িয়ে না থেকে বাসনগুলো হাতে তুলে ঘরের দিকে পা বাড়ালেন। মনে মনে ভাবলেন, ধুর বাবা, এই বাড়ির সব কেমন অদ্ভুত হয়ে যাচ্ছে দিনকে দিন। স্মৃতির আবার কি হলো কে জানে, হুঁ হাঁ করে উত্তর দিচ্ছে। বাড়ির হাওয়াও ভালো নয় মোটে। না, এবার একটা সত্যনারায়ণ পুজো না দিলেই নয়। তাতে যদি... কিন্তু রান্নাঘরের চৌকাঠ পেরোতেই মালতী দেবীর হাত থেকে সমস্ত বাসন ঝনঝনিয়ে পড়ে গেল মেঝের ওপর। তার মুখ হা, চোখটা বিস্ফারিত হয়ে গিয়েছে। এ কি দেখছেন তিনি? তার সামনে স্মৃতি দাঁড়িয়ে, হাতে একটা কেরোসিন ল্যাম্প। কিন্তু স্মৃতিকে তো তিনি এইমাত্র কলতলায় দেখলেন, কথাও বললেন। তবে 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 এখানে স্মৃতি এলো কি করে? আর স্মৃতি যদি এখানে থেকে থাকে, তাহলে কলপাড়ে কে ছিল একটু আগে? গা হাত পা কাঁপতে আরম্ভ করেছে মালতী দেবীর। তিনি কোনো রকমে রান্নার ঘরের কাঠের দরজাটা ধরে নিজেকে সামলালেন। ইতিমধ্যে স্মৃতি মেঝেতে ছড়িয়ে পড়া বাসনগুলোকে পাশ কাটিয়ে এসে ধরে ফেলে মালতী দেবীকে। আরে আরে, তোমার কি হলো? শরীর খারাপ লাগছে মা? তুমি এতক্ষণ রান্না করলে, তারপর কেন এতগুলো বাসন একা টেনে আনতে গেলে? স্মৃতি, তুই এখানে কি করছিস? আর আর কখনই বা এলি? তুমি বলার পর তো আমি কলপারে বাসন মাজছিলাম। অর্ধেক মাজা হয়ে গেলেও চালের গোলার বাটিটা কিছুতেই পরিষ্কার হচ্ছিল না। চাল শুকিয়ে আটকে ছিল একেবারে।
তাই তো জলে ডুবিয়ে রেখে ঘরে আসলাম। সেই ফাঁকে রান্নাঘরটাও মুছে নিলাম। আর কলপারে এত অন্ধকার যে কিছুই দেখতে পাচ্ছি না ভালো করে। তাই আমি ভাবলাম একটা কেরোসিন ল্যাম্প জ্বালিয়ে নিয়ে যাই। আমি ঘর মুছতে মুছতে দেখলাম তো তুমি দোতলা থেকে সিঁড়ি দিয়ে নেমে গেলে গা ধুতে, আর ঘর মুছে আবার কলপারে যাওয়ার আগেই তো তুমি ফিরে আসলে দেখি। স্মৃতির কথা শুনে মালতী দেবী কিছুতেই বুঝে উঠতে পারছেন না এমন ব্যাপার হলো কি করে। মালতী দেবী ঘর থেকে বেরোনোর সময় যদি স্মৃতি রান্নাঘরে থাকে, তাহলে বাইরে বাইরে ওটা কে বসেছিল? তুই ঠিক বলছিস স্মৃতি? আরে তোমাকে মিথ্যে বলে আমার লাভ কি মা? কি যে বলো না তুমি। আচ্ছা শোন, আর বাসন মাজতে বাইরে যেতে হবে না এখন। জলে ভেজানো আছে যখন থাক, কাল সকালে মেজে নিস। এখন খাবার দেবো সবাইকে, খেয়ে শুয়ে পড়। আরে মা, একদম সময় লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। ওই তো দুটো বাসন, আমি মেজেই চলে আসছি এক্ষুনি। আহ, বড্ড কথা বলিস তুই। যা বলছি তাই কর। আসন পেতে জলে গ্লাস দিয়ে ডেকে আন তোর বাবু আর দিদিমণিকে। আমি খাবার বাড়ছি ততক্ষণে। আর আজকে বাইরে বেরোবি না রাতে, ভেতরের বাথরুমে যাবি। এসব কথা শুনেই হোক বা ধমক খেয়েই হোক, স্মৃতি মালতী দেবীর মুখের দিকে একটু তাকিয়ে তারপর তার কথা মতো সমস্ত কাজ করে উপরে উঠে যায়, সবাইকে ডেকে আনে। এদিকে মালতী দেবী পুরো ব্যাপারটা ভাবতে থাকলেন। কিছু একটা আঁচ করতে পেরেছেন তিনি। যা হচ্ছে তা খুব একটা সুবিধের কিছু হচ্ছে না, বুঝতেই পারছেন তিনি। তবে একটা ব্যাপারে নিশ্চিত, তাদের বাড়ির ওই উঁচু কাঁটা লাগানো পাঁচিল টপকে কোনো মানুষ ঢুকতে পারবে না। আর মেয়ে মানুষ তো নয়। তবে কে বা কি ছিল তখন কলপাড়ে? মালতী দেবীর মাথার মধ্যে সব গন্ডগোল হয়ে যায়। চটপট তিনি এবার উঠে চলে আসলেন দোতলার সিঁড়ির ল্যান্ডিংটার কাছে। মনে অনেকটা সাহস সঞ্চয় করে তাকালেন জানলা দিয়ে। এখানে এই উপর থেকে বেশ দেখা যায় কলপাড় আর বাথরুমটা। যদিও বাইরেটা অন্ধকার, তাও কেউ যদি কলপাড়ে থাকে অন্তত অবয়বটা তো বোঝা যাবে। মালতী দেবী কিন্তু অনেক খুঁজেও শুধু কলপাড় কেন, গোটা বাড়ির উঠোনটাতেই কাউকে দেখতে পেলেন না। এত উঁচু পাঁচিল, তার উপর আবার বাইরের দরজাও বন্ধ। এমন সময় হঠাৎ তিনি খেয়াল করলেন পাঁচিলের ওই পাশের গাছগুলোর মাথার উপর দিয়ে যেন সনসন শব্দে বয়ে গেল একটা দমকা হাওয়ার স্রোত। সরসর করে তুলে উঠল গাছের মাথাগুলো, যেন একটা গাঢ় সচল অন্ধকার জমেছে সেখানে। আর সেটা গাছগুলোর মাথার ওপর দুলে দুলে উঠছে থেকে থেকে। কিন্তু পর মুহূর্তেই আবার যেন সবকিছু স্বাভাবিক বলে মনে হলো তার। যাই হোক, মনের মধ্যে একটা অস্বস্তি নিয়েই আস্তে আস্তে নিচে রান্নাঘরে নেমে এলেন তিনি। কিন্তু এটা খেয়াল করলেন না যে তিনি জানলা থেকে সরে আসতেই একটা কালো কুচকুচে ব্যাঙ তার চ্যাপ্টা চ্যাপ্টা পা ফেলে জানলার কাঁচ বেয়ে তরতর করে ভেতরে ঢুকে এলো। এই দোতলায় এতটা উপরে কিভাবে যে দেওয়াল বেয়ে একটা সাধারণ ব্যাঙ আসতে পারে সেটাই প্রশ্ন। তবে ভালো করে দেখলে বোঝা যায় ব্যাঙটা সাধারণ নয়। ব্যাঙটির পেছনে টিকটিকির মতো একটা কালো লম্বা লেজ এবং মুখের সামনে ঝুলে পড়া একটা কদাকার সুরের মতো মাংসপিণ্ড আছে। সেই সাথে মাথার সামনে পাশাপাশি দুটো জলজলে সবুজ চোখ। কালো শরীরের পুরোটা জুড়ে কালো কাঁটাওয়ালা গুটিতে ভর্তি।
একসময় সেটা লুকিয়ে পড়ল সিঁড়ির বাঁকের অন্ধকারে। ওদিকে দূরের গাছগুলোর মাথায় আবারও জমে উঠল সেই কালো আঁধারটা। এই বাড়ির দিকে লক্ষ্য করেই সে যেন এক দৃষ্টে চেয়ে আছে আর অপেক্ষা করছে সঠিক সময়ের। রাত্রে সবাই খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে ঘুমোচ্ছে। সুরেনবাবু এবং মালতী দেবী একটি ঘরে, মুক্তা নিজের ঘরে এবং স্মৃতি ডাইনিংয়ে। খাটের পাশের টেবিলে এক গ্লাস জল রেখে শোয়া অনেক দিনের অভ্যেস সুরেনবাবুর। মাঝরাতে উঠে এই গ্লাস থেকে জল খান তিনি। আজও তেমনটাই রেখেছিলেন। ঘরের দেওয়ালে জ্বলা কম পাওয়ারের হালকা আলো সেই কাচের গ্লাসে লেগে পিছলে যাচ্ছে। এমন সময় সেই হালকা আলোতে দেখা গেল খোলা দরজাটার ফাঁক দিয়ে দেওয়াল বেয়ে ঘরে ঢুকে আসলো সেই কিম্ভূত কিমাকার অদ্ভুত দর্শন ব্যাঙটা। সেটা ধীরে ধীরে দেওয়াল বেয়ে এসে নামলো সেই টেবিলের ওপর যেখানে জলের গ্লাসটা রাখা রয়েছে। তারপরেই একটা অদ্ভুত কাজ করলো সেটা। নিজের লেজটা দিয়ে জলের গ্লাসের উপর চাপা দেওয়া প্লেটটা সরিয়ে দিল খানিক। তারপর সেই ফাঁকা দিয়ে লেজটা ঢুকিয়ে দিল গ্লাসের ভেতর। আর জলের সংস্পর্শ পাওয়া মাত্রই পাতা খসার মতো করে সেই লেজটা খসে পড়ল গ্লাসের জলের মধ্যে। তারপর সেটা বেমালুম অদৃশ্য হয়ে গেল জলের মধ্যে, যেন জলে গুলে গিয়েছে সেটা। এরপর সেই কালো ব্যাঙটা তার লম্বা সরু লেজ ছাড়াই দেওয়াল বেয়ে জানলা দিয়ে বেরিয়ে গেল ঘরের বাইরে। এই ঘটনার কিছুক্ষণ পরেই সুরেনবাবুর ঘুম ভাঙল। অভ্যাস মতো পাশের টেবিলে হাত বাড়িয়ে ঢাকা সরিয়ে কাচের গ্লাস থেকে জল খেয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু কিছুক্ষণ পরেই শরীরের মধ্যে একটা অস্বস্তি হতেই উঠে বসলেন তিনি। গলার কাছটা কেমন জ্বালা জ্বালা করছে যেন। ধীরে ধীরে জ্বালাটা যেন বাড়ছে। গলা চেপে ধরে আচমকায় তিনি খুব কাশতে শুরু করলেন। আর সেই কাশির শব্দে ঘুম ভেঙে গেল মালতী দেবীর। তাড়াতাড়ি উঠে বসে তিনি ধরলেন সুরেনবাবুকে। কি গো, কি হলো? আরে আরে হঠাৎ করে এত কাশছো কেন? কি গো? কি কি জানি হঠাৎ করে কি যে হলো, গলাটা ভীষণ জ্বালা জ্বালা করছে। মনে হয় কথা শেষ করতে পারলেন না সুরেনবাবু। তার আগেই গা গুলিয়ে বমি আসে তার। আরে আরে কি হলো? আমি তখন বারবার বলেছিলাম এতগুলো তেলে ভাজা পিঠে খেও না, খেও না। তাও কি কথা শুনলে? নিশ্চয়ই অমল হয়ে গেছে। এসো, উঠে এসো, আমার সাথে বাথরুমে চলো। মালতী দেবী সুরেনবাবুকে ধরে ধরে বাথরুমে নিয়ে গেলেন। আর বাথরুমে ঢোকা মাত্রই সুরেনবাবু হড়হড় করে বমি করতে লাগলেন। হঠাৎ তিনি সামনে তাকিয়ে এবার চমকে গেলেন একেবারে। এসব তার মুখ দিয়ে কি বেরোচ্ছে বমির সাথে? কালো কালো। ভালো করে তাকিয়ে দেখতেই তিনি বুঝলেন ওগুলো আর কিছুই নয়, বরং এক একটা টিকটিকি লেজ। হ্যাঁ হ্যাঁ, কালো কুচকুচে সব টিকটিকি লেজ ওগুলো। আর আরো আশ্চর্যের ব্যাপার, সেগুলো সব জ্যান্ত। কারণ সুরেনবাবুর গলা দিয়ে বেরিয়ে সেগুলো মাটিতে পড়ে তিড়িং বিড়িং করে লাফাচ্ছে, যেন সদ্য টিকটিকির দেহ থেকে কেটে খসে পড়েছে তারা। সুরেনবাবু ঘেন্নায় আতঙ্কে চিৎকার করতে গেলেন, কিন্তু তার আগেই আবারও বমির দমক উঠল।
সাথে সাথে আবারও তার মুখ দিয়ে বেরিয়ে আসলো কিলবিল করতে থাকা গোছা গোছা কালো কুচকুচে সব টিকটিকির লেজ। তারপর তারা বাথরুমের মেঝেময় ছড়িয়ে পড়ল। সুরেনবাবু এবার আতঙ্ক মিশ্রিত গলায় চেঁচিয়ে উঠলেন, মালতী, মালতী, আমার মুখ দিয়ে এসব কি বেরোচ্ছে? ওই দেখো, কালো কালো সব টিকটিকির লেজ। এসব কোত্থেকে এলো মালতী? তুমি কি বলছো এসব? কোথায় টিকটিকির লেজ? কি বলছো কি এসব তুমি? আমি তো জল ছাড়া আর কিছু উঠতে দেখলাম না। আমি বুঝতে পারছি তোমার পেট গরম হয়ে শরীর গরম হয়ে গেছে, তাই এসব ভুল বকছো। চোখে মুখে জল দিয়ে তোমায় ঘরে নিয়ে যাই, চলো। মালতী দেবী সুরেনবাবুর মুখ হাত ভালো করে ধুইয়ে তাকে ঘরে নিয়ে এলেন। ফ্যানের স্পিডটা বাড়িয়ে দিলেন খানিক। তারপর বিছানায় শুইয়ে দিয়ে হাত বোলাতে থাকলেন গায়ে পিঠে। এদিকে বমি করে একেবারে কাহিল হয়ে পড়েছেন সুরেনবাবু, কিন্তু মনের দ্বন্দ্ব তার এখনো কাটেনি। কিছুতেই যেন কাটতে চাইছে না। সে তার স্ত্রী যাই বলুক না কেন, তিনি তো নিজে চোখে দেখেছেন। এসব তিনি কি দেখলেন? মালতী এসব দেখতে পেল না কেন? কি যে হলো ব্যাপারটা কে জানে। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লেন তিনি। পরের দিন সকালে রান্নাঘরে ব্যস্ত ছিলেন মালতী দেবী। মুক্তা সকাল সকাল স্নান সেরে রান্নাঘরে এলো মা কি করছে দেখতে। কি গো মা, আমি কিছু করে দেবো? তরকারি সবজি কাটতে হবে নাকি কিছু? না রে, স্মৃতি সব করে দিয়েছে, তোকে কিচ্ছু করতে হবে না। তোর জন্য গরম গরম পরোটা আর ছোলার ডাল করে রেখেছি, একটু নিজে তুলে খেয়ে নে না মা। আমি তোর বাবাকে এই পেঁপে সিদ্ধ আর ভাতটুকু খাইয়ে দিয়ে আসি। কেন? বাবা পেঁপে সেদ্ধ খাবে কেন? কি হয়েছে বাবার? ও, তোকে তো বলতেই ভুলে গেছি। আর বলিস না, কাল মাঝরাতে তোর বাবার বদ হজমের জন্য বমি হয়েছে। আমি চোখে মুখে জল দিয়ে আবার শুইয়ে দিলাম। দেখি এবার ঘুম থেকে তুলে একটু খাইয়ে দিই। ও, এই জন্য বাবা এত বেলা অবধি শুয়ে আছে? রাতে এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে একবার ডাকলে না। কি গো তুমি? এদিকে ঘরে এসে চলছিল বলে দরজাটা ভেজানো ছিল, তাই কখন কি হয়েছে কিছু টেরই পাইনি আমি। আরে তুই সবে এলি, একদিনও হলো না। ঘুমোচ্ছিস দেখে তোকে আর ডাকিনি। তাছাড়া স্মৃতি তো মাঝের ঘরেই ছিল। ও আর আমি মিলেই তোর বাবাকে ধরে বাথরুম থেকে ঘরে নিয়ে আসলাম। ও আমার সাথে জেগে বসেছিল বাকি রাতটা। তবুও তো একবার ডাকতে পারতে আমাকে নাকি? আচ্ছা, তুমি খাবার নিয়ে এসো, আমি ততক্ষণে গিয়ে বাবাকে ঘুম থেকে তুলছি। মুক্তা ঘরে গিয়ে তার বাবাকে ঘুম থেকে তুলে চোখ মুখ মুছিয়ে দিল। ইতিমধ্যে মালতী দেবী খাবার নিয়ে চলে এসেছেন। কি গো শুনছো? একটু পেঁপে সিদ্ধর ভাত নিয়ে এসেছি তোমার জন্য, অল্প করে একটু খেয়ে নাও দেখি, পেটটা ঠান্ডা হবে তাহলে। পেঁপে সিদ্ধ? ইস, এসব খায় কেউ? না, পেঁপে খাবেন না, উনি কচি পাঁঠার মাংস খাবেন। বলি, কাল রাতে বমি করে কি অবস্থা হয়েছিল মনে আছে? চুপচাপ খেয়ে নাও। কাল রাতের কথা মনে পড়তেই চুপ করে গেলেন সুরেনবাবু। একটু যেন শিউরেও উঠলেন তিনি। তবুও নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বললেন, আচ্ছা, পেঁপে সিদ্ধ যখন খাওয়াবে তাই দাও, কি আর করা যাবে। আচ্ছা দাঁড়াও বাবা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। মুক্তা একগাল করে খাইয়ে দিতে থাকে তার বাবাকে। তারপর তিনজন মিলে নানা রকম কথায় মেতে ওঠে ওরা। জামাইয়ের ব্যবসা কেমন চলছে, ওই বাড়িতে মুক্তা কেমন আছে, আরও বিভিন্ন সাংসারিক গল্প। এমন সময় সেই খোশ গল্পে ছেদ পড়ল সুরেনবাবুর জন্য। হঠাৎ খেতে খেতে তিনি থেমে গেলেন। তার মুখের ভেতরটায় কেমন বিস্বাদ লাগতে শুরু করেছে। তার থেকেও বড় কথা, তার মুখের ভেতর কিছু শক্ত শক্ত কাঠির মতো ফুটছে যেন। ভালো করে অনুভব করলে বোঝা যায় মুখের মধ্যে যেন নড়াচড়া করছে তারা। গাটা গুলিয়ে ওঠে সুরেনবাবুর।
ভীষণ একটা মুখে শব্দ করে মুখের ভেতরের সবকিছু থুথু করে ফেলে দেন তিনি। এবার এক বিশাল আতঙ্ক ঘেন্নায় তিনি দেখেন তার মুখের ভেতর থেকে বেরিয়েছে আরশোলা, কেন্ন, মশা, মাছি, ফড়িং সহ আরো নানা রকম কীট পতঙ্গের লালা মিশ্রিত আঁধ চেবানো, আঁধ কামড়ানো দেহ। তাদের পেট, ঠ্যাং, পা, ডানা সবগুলো সুরেনবাবুর দাঁতের কামড়ে ভেঙে তলা পাকিয়ে গিয়েছে যেন। সেই লালা মিশ্রিত দেহগুলোর কোনো কোনোটা তো এখনো নড়াচড়া করছে। এই দৃশ্য দেখে সুরেনবাবুর বমির দমক গেল আরো বেড়ে। এক ধাক্কায় মেয়ের হাতটা মুখের সামনে থেকে সরিয়ে কোনো রকমে বিছানা থেকে উঠে পাগলের মতো ছুটে গেলেন বাথরুমে। মগ দিয়ে জল তুলে মুখে ঢালতে থাকলেন। তারপর হাত দিয়ে এক খাবলা সাবান গুঁড়ো তুলে সারা দাঁত, মুখ, জিভ পরিষ্কার করতে থাকলেন ঘষে ঘষে। আর সেই সাথে মুখে একটা বিরক্তি, ঘেন্না আর আতঙ্ক মিশ্রিত শব্দ। ততক্ষণে তার পেছনে দৌড়ে এসেছে তার বউ আর মেয়ে। সুরেনবাবু একটানা বলে চলেছেন, এসব এসব কি ছাইপাশ খেতে দিয়েছ আমাকে? আমাকে কি তোমরা মানুষ বলে মনে করো না? এসব পোকামাকড় মানুষের খাবার। এসব কেন খেতে দিয়েছ আমাকে? বলো বলো, কেন দিয়েছ? এদিকে মালতী দেবী আর মুক্তা এসব কথা আর আচরণের কোনো অর্থই খুঁজে পেল না। চোখের সামনে সুরেনবাবুর এ হেন কাণ্ড দেখে তারা একেবারে হতবুদ্ধি বনে গিয়েছে। এরই মধ্যে একসময় ধীরে ধীরে ঝিমিয়ে পড়লেন সুরেনবাবু। চোখ মুখ লাল হয়ে গিয়েছে তার। অতিরিক্ত মানসিক উত্তেজনা আর আতঙ্কের কারণে একটা সময় তিনি জ্ঞান হারালেন। স্বামীর এই দশা দেখে কাঁদতে শুরু করলেন মালতী দেবী। তাড়াতাড়ি মেঝেতে বসে স্বামীর মাথাটা নিজের কোলে তুলে নিলেন। এদিকে চেঁচামেচি শুনে ততক্ষণে ছুটে এসেছে স্মৃতিও। ওদিকে মুক্তা ছুটেছে ডাক্তারকে ফোন করতে। আধ ঘন্টার মধ্যে ডক্টর রয় চলে এলেন। সুরেনবাবুকে ততক্ষণে ধরাধরি করে বিছানায় শোয়ানো হয়েছে। ডাক্তারবাবু ভালো করে পরীক্ষা করে বললেন, ওনার প্রেশার বেশ হাই রয়েছে দেখছি, পালস রেটও বেশি। কোনো কিছু দেখে হঠাৎ করে খুব আতঙ্কিত হয়েছিলেন মনে হচ্ছে। হ্যাঁ, আর আপনাদের থেকে যা শুনছি তাতে তো মনে হচ্ছে উনি কোনো কারণে হ্যালুসিনেট করছেন, অর্থাৎ মানসিক সমস্যা দেখা যাচ্ছে একটা। যাই হোক, আমি কতগুলো ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খেলে আশা করি ওনার স্নায়ুগুলো একটু রিল্যাক্সড হবে, আর সেই সাথে অবশ্যই রেস্ট দরকার। এই নিন, এই যে প্রেসক্রিপশন। আপাতত আমি আসি, কোনো অসুবিধা হলে খবর দেবেন কিন্তু, কেমন? চলে গেলেন ডক্টর রয় আর প্রেসক্রিপশনটা রেখে গেলেন টেবিলের ওপর। এদিকে মালতী দেবীর কপালে তখন চিন্তার ভাঁজ। এসব কিছু মোটেই তার স্বাভাবিক লাগছে না। তার বাড়ির উঠোনের একদিকে একটা টগর ফুল গাছ আছে। সুরেনবাবু নিজের হাতে লাগিয়েছিলেন সেটা। মালতী দেবী রোজ সকালে নিজে হাতে সে গাছে জল দেন, কিন্তু আজ সকালে সেই গাছে জল দিতে গিয়ে তিনি দেখেছেন গাছের গায়ে অনেক জায়গায় কালচে কালচে ছোপ পড়েছে। নিচের দিকের কয়েকটা ডাল কেমন এক রাতেই কাঠির মতন শুকিয়ে গিয়েছে। সবুজ পাতায় ওরকম কালচে নীল ছোপ দেখে মনের ভেতর কেমন একটা হচ্ছিল তার। দাগের জায়গাগুলো যে জল দিয়ে ধোয়ার চেষ্টা করেননি তা নয়, তবে তাতে কোনো লাভ হয়নি। পাতার রঙগুলো কেমন যেন মলিন হয়ে যাচ্ছে, ঠিক যেমনটা সুরেনবাবুর চেহারায় এখন মলিনতা দেখা দিয়েছে।
এরপর যত দিন যেতে থাকে সুরেনবাবুর অবস্থা আরো খারাপ হতে থাকে। এভাবে কাটল 10টা দিন। এই 10 দিনে তিনি সেরকম কিছুই খাননি, তাই বাধ্য হয়ে স্যালাইন দিতে হচ্ছে তাকে। সারাদিন তিনি ঠিকই থাকেন, কোনো রকম অস্বাভাবিকতা দেখা যায় না, কিন্তু যখনই খাবার মুখে তোলেন তখনই নাকি সেই খাবারে কোথা থেকে পোকা, কেন্ন, কেঁচো এসে ভরে যায়, আর তৎক্ষণাৎ ঘেন্নায় তিনি ফেলে দেন সে খাবার। এভাবে না খেয়ে খেয়ে শীর্ণ হয়ে গিয়েছেন তিনি। আরো অদ্ভুত ব্যাপার হলো, এই কয়দিনে সুরেনবাবুর মাথা থেকে চুল ঝরে গিয়েছে সব। চোখের পাতা, ভ্রু, কোথাও চুল নেই। একটা একটা করে দাঁত পড়ে গিয়ে এখন 5-6টা লেগে আছে কোনো রকমে। হাতের আর পায়ের নখ ক্ষয়ে উঠে গিয়েছে, সেখানগুলোতে দগদগে ঘা। সারা গায়ে ঘামাচি বেরিয়ে যেন কুনো ব্যাঙের চামড়ার মতো হয়ে গিয়েছে। আর এদিকে উঠোনের সেই টগর গাছটার একটা একটা করে ডাল শুকিয়ে কালো হয়ে যেতে যেতে প্রায় মরো মরো অবস্থা। গাছের প্রায় সমস্ত পাতাই ঝরে গিয়েছে। যে কটা এদিক ওদিক টিকে আছে সেগুলো সেই কালো কালো ছোপ ধরা, কোঁকড়ানো। গাছটায় আর কোনো ফুল ফোটে না। কুড়ি আসে বটে, তবে কেমন যেন পুড়ে গিয়ে সেগুলো শুকিয়ে যায়, ফুলে পরিণত হতে পারে না। দিন দিন এসব দেখতে দেখতে মালতী দেবী কেমন যেন হয়ে যেতে থাকলেন। এদিকে মুক্তা ফিরে গিয়েছে শুভেন্দুর সাথে, যদিও জামাই 24 ঘন্টার জন্য একজন নার্সের ব্যবস্থা করে গিয়েছে, আর ডাক্তারের খরচও দিয়েছে। কিন্তু কোন রোগ যে হয়েছে তা ঠিক করে কেউ বলতে পারেনি এখনো। এখন আর সুরেনবাবু ঘুমাতেও পারেন না। চোখ বন্ধ করলেই আতঙ্কে চেঁচিয়ে উঠে চোখ খুলে ফেলেন তিনি। ঘুমের মধ্যে কাকে যেন দেখেন, কারা যেন তাকে মারতে আসে, ভয় দেখায়। তাকে ঘিরে ধরে নিজেদের সূচালো দাঁতগুলো দিয়ে মাংস ছিঁড়ে নেয় তার গা থেকে। সে আতঙ্ক তাড়া করে বেড়ায় তাকে। ফলে অনাহারে, অনিদ্রায় দিনে দিনে শেষ হয়ে যেতে লাগলেন সুরেনবাবু। এর মধ্যেই একদিন রাতে সুরেনবাবু তার কাহিল শরীর নিয়ে বিছানায় পড়ে ধুঁকছিলেন। তার খোলা চোখ ছাদের ঘুরতে থাকা ফ্যানের দিকে নিবদ্ধ। রাত 9টা বাজতেই ঘরে প্রবেশ করল সেই নার্স। হাতে ধরে থাকা ওষুধের ইঞ্জেকশনটা ধীরে ধীরে পুশ করতে লাগলো বিছানার পাশের স্ট্যান্ডে ঝোলানো স্যালাইনের বোতলে। এমন সময় সুরেনবাবুর চোখ পড়ল সেই নার্সের দিকে, আর চমকে উঠলেন তিনি। এটা কে? নার্সের মতো বেশ নিয়ে কে তার ঘরে এসেছে? এ যে অমর। কিন্তু এ ছেলে তো সে কবেই মরেছে। বিষের কারণে নীল হয়ে আসা তার সেই দেহটাকে তিনি নিজে চাক্ষুষ করে এসেছিলেন। কিন্তু ও এখানে এলো কি করে? ওর পরনে নার্সের সাদা নীল শাড়ি, ওর চুলগুলো উস্কো খুস্কো, আর তার সারা গায়ের রং বিষ খেয়ে মরা মানুষের মতো নীল। একদিকে ঘাড় হেলিয়ে হলুদ ছোপ ধরা দাঁতগুলো বের করে সে হাসছে। একটা বিকট পচা গন্ধই ভরে যাচ্ছে সারা ঘর। আর ওটা কি করছে? ও স্যালাইনের বোতলে কি একটা ঢোকাচ্ছে না? সুরেনবাবু তার ওই রূপ অবস্থাতেও দেখল অমর নিজের হাতে নিজেরই গলা থেকে সিরিঞ্জ করে রক্ত বার করে সেই ইঞ্জেকশনটা পুশ করে দিচ্ছে স্যালাইনের বোতলের ভেতর। আর সেই রক্তে লাল হয়ে উঠছে স্যালাইনের বোতলের তরল। বোতলের ভেতর জন্ম নিচ্ছে
কালো কালো কৃমির মতো পোকা। এবার হঠাৎ অমর স্যালাইনের নবটা পুরো লুজ করে দিল। সাথে সাথে স্যালাইনের বোতল থেকে স্যালাইনের নল হয়ে দ্রুত গতিতে কিলবিলিয়ে সেই পোকাগুলো এগিয়ে যেতে লাগলো সুরেনবাবুর দিকে। আর কিছুক্ষণের মধ্যেই ওরা প্রবেশ করবে সুরেনবাবুর ধমনীতে। আর তারপর নরকের কীটগুলো ছড়িয়ে পড়বে সুরেনবাবুর সারা দেহের মধ্যে। ব্যাপারটা বুঝতে পেরে আতঙ্কে চোখ ফেটে বেরিয়ে আসতে চাইল সুরেনবাবুর, কিন্তু প্রায় 10 দিন হলো তিনি শয্যাশায়ী। হাত পা নাড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই তার। এমন সময় তিনি শুনলেন অমরের গলা। কি কাকা, বিষ বিষ শরীরে গেলে কেমন লাগে দেখবে না? দেখবে না? আমি যখন বিষের জ্বালায় ছটফট করতে করতে মরেছিলাম তখন কেমন লেগেছিল এবার বোঝো, এবার বোঝো। বুঝবে বুঝবে, একটু একটু সবুর করো, আর একটু সবুর করো। যখন ওরা তোমার শিরায় শিরায় ঢুকে জ্বালা ধরাবে তখন তুমিও বুঝবে কেমন লাগে। এদিকে সেই নরকের কীট সমন্বিত দূষিত রক্ত স্যালাইনের পাইপ বেয়ে প্রায় এসে পড়েছে সুরেনবাবুর কাছে। এমন সময় সুরেনবাবু কোত্থেকে যেন শক্তি জুগিয়ে এক ঝটকায় নিজের হাত থেকে খুলে ফেললেন সেই স্যালাইন পাইপ। আর কালো কালো সেই কৃমির দল স্যালাইন পাইপ থেকে বাইরে বেরিয়ে ছড়িয়ে পড়তে থাকলো ঘরের মেঝেতে। এদিকে সুরেনবাবুর এই অবস্থা দেখে খিলখিলিয়ে হাসছে নীল সাদা শাড়ি পরিহিত সেই অমর। এবার সে হাসতে হাসতেই এক লাফে উঠে পড়ে খাটের ওপর। 2 পা 2 পাশে মুড়ে চড়ে বসে সুরেনবাবুর বুকে। আর তার 2 হাত দিয়ে বিছানার উপরেই চেপে ধরে সুরেনবাবুর 2 হাত। কাকা, স্যালাইনটা খুলে ফেললে? তো অনেকদিন খাও না, স্যালাইন না নিলে হবে কি করে? তবে আমি ব্যবস্থা করতে পারি, আমি তোমাকে খাওয়াতে পারি। দাঁড়াও। এই বলে হাঁ করলো অমর। আর সাথে সাথে দেখা গেল তার মুখের ভেতর কিলবিল করতে থাকা পোকা মাকড়ের দলকে। এতক্ষণে বোঝা গেল সেই অসহ্যকর পচা গন্ধের উৎস কোথায়। অমর এবার নিজের ডান হাতটা মুখের ভেতর ঢুকিয়ে এক খাবলা পোকা মাকড় তুলে সেটা ঠেসে ধরল সুরেনবাবুর মুখে। সুরেনবাবু প্রাণপণে নিজের মুখ চেপে বন্ধ করে রাখলেন। না, তিনি কিছুতেই খুলবেন না, এসব অখাদ্য কিছুতেই মুখে নেবেন না তিনি। তুই খাবি না? দাঁড়া, দেখ তবে। এই বলে এবার জোর করে টিপে ধরল সুরেনবাবুর 2 গাল। আর তার সেই অমানসিক চাপে হাঁ হয়ে গেল সুরেনবাবুর মুখটা। অমর এবার তার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে নিজের মুখ থেকে সেই পোকা মাকড়ের ঝাঁক উগড়ে দিতে থাকলো সোজা সুরেনবাবুর মুখের ভেতর। আর বাঁ হাত দিয়ে চেপে ধরে রাখলো সুরেনবাবুর ঘাড়, যাতে কোনোভাবেই সে নড়াচড়া করতে না পারে। মুখ দিয়ে একটা গো গো আওয়াজ ছাড়া আর কিছুই করতে পারছেন না সুরেনবাবু। এদিকে নিজের মুখের ভেতর পোকামাকড়ের দলের নড়াচড়া ক্রমশ অসহ্য হয়ে উঠছে। বারবার তাদের ঠ্যাং ডানায় খোঁচা লাগছে তার মুখের চামড়ায়। কিলবিলিয়ে ভেতরে ঢুকে আসছে তারা। একসময় অনেক কষ্ট করে তার হাত গিয়ে পৌঁছলো খাটের পাশের টেবিলে রাখা কাচের গ্লাসটার ওপর।
শরীরের অবশিষ্ট শক্তিটুকুকে একত্রিত করে তিনি সেটা তুলে নিয়ে সজোরে ছুঁড়ে মারলেন অমরের মাথা লক্ষ্য করে। অমর সাথে সাথে একটা চিৎকার করে ছিটকে পড়ল খাটের ওপর থেকে। সুরেন বাবু গড়িয়ে পড়লেন মেঝেতে। চেঁচামেচি শুনে ঘরে ছুটে আসলেন মালতী দেবী আর স্মৃতি। ঘরের ভেতরকার অবস্থা দেখে অবাক হয়ে গেল ওরা। মেঝের উপর পড়ে আছে সুরেন বাবুর দেহটা। হাতে করা স্যালাইনের চ্যানেল থেকে রক্ত পড়ে ভেসে যাচ্ছে মেঝে। ওদিকে স্যালাইনের স্ট্যান্ডটা কাত হয়ে পড়ে আছে মেঝেতে, বিছানা লণ্ডভণ্ড। আর এদিকের দেওয়ালে হেলান দিয়ে বসে কাতরাচ্ছে নার্স মহিলাটি। তার কপাল ফেটে গড়িয়ে পড়ছে রক্ত। পাশের মেঝেতে ভাঙা কাঁচের গ্লাস পড়ে, কাঁচের টুকরো আর রক্ত ছড়াছড়ি পুরো মেঝেতে। এর পরের ঘটনা সংক্ষেপে বলাই ভালো। মেয়ে জামাইকে খবর দেওয়া, পাড়া প্রতিবেশীদেরকে ডাকা, ডাক্তারকে খবর দেওয়া, এসব করতে কেটে যায় পরের দিনটা। ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে এখন গভীর ঘুমে আচ্ছন্ন সুরেনবাবু। সেই নার্স আবার স্যালাইনের চ্যানেলটা তৈরি করে দিয়ে চলে গিয়েছেন কাজ ছেড়ে। তিনি এরকম একজন আক্রমণাত্মক মানসিক রোগীকে আর সামলাতে রাজি নন। ডাক্তারবাবু সুরেনবাবুকে মানসিক হাসপাতালে রাখতে বলেছেন। জামাই ফিরে গিয়েছে বাড়িতে, তবে মুক্তা রয়ে গিয়েছে। একসময় পাড়া প্রতিবেশীরাও আবারও একে একে ফিরে গিয়েছে যে যার বাড়ি। সন্ধ্যা নেমেছে। আজ আর তুলসী তলায় প্রদীপ দেওয়া হলো না। মালতী দেবী ঘুমন্ত সুরেনবাবুর পাশেই বসেছিলেন বিছানার উপর। একভাবে তাকিয়েছিলেন স্বামীর দিকে। মানুষটা যেন মিশে যাচ্ছে বিছানার চাদরের সাথে। কি মনে পড়তে বিছানা থেকে উঠে পাশের ঘরের আলমারিটার কাছে গেলেন তিনি। সুরেনবাবুর মেডিকেল রিপোর্টগুলো বার করেছিলেন ডাক্তারবাবুকে দেখানোর জন্য। সেগুলো ঘরের সোফাতেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এবার সেগুলো তুলে রাখা দরকার। এই ভেবে তিনি সেই কাজেই লিপ্ত হলেন। এত পরীক্ষা নিরীক্ষা করা হলো, এত ডাক্তার দেখানো হলো, কিন্তু লাভ কিছুতেই কিছু হলো না। কি যে লেখা আছে কপালে কে জানে। এসব ভাবতে ভাবতে সবে কাঠের আলমারির ডালাটা খুলেছেন। আর অমনি আলমারির থেকে কিছু একটা ছিটকে এসে পড়ল মালতী দেবীর দিকে। তারপর সেটা পড়ে গেল মেঝেতে। মালতী দেবী একটু চমকে গিয়েছিলেন। মেঝের দিকে তাকিয়ে দেখলেন, আরে এ তো তার বিয়ের গাছ কৌটোটা। হঠাৎ এটা বার হয়ে এলো কি করে বুঝে উঠতে পারলেন না। পরক্ষণে ভাবলেন হয়তো ধারে রাখা ছিল তাই পড়ে গিয়েছে। মেডিকেল রিপোর্টের ফাইলগুলো আর সিঁদুরের কৌটোটা তুলে রাখলেন তিনি। তবে কৌটোটা তুলতে গিয়ে একটু অবাক হলেন। লম্বা সিঁদুর কৌটোটার খাপের জায়গা থেকে কিছু যেন একটা বেরিয়ে আছে। কি মনে হতেই কৌটোটা তিনি খুললেন। আর সেই সঙ্গে আতঙ্কে চিৎকার করে ছুঁড়ে ফেলে দিলেন সেটা। মেঝেতে পড়ে কৌটোর ভেতরে থাকা সবকিছু ছড়িয়ে পড়ল মেঝের ওপর। এক মুঠো সিঁদুর মাখানো ধান, একদলা কালো চুল, একটা লম্বা সূঁচ, ভাঙা শাখা পলা, দুর্বা ঘাস, আর একটা বুড়ো আঙুলের সমান লম্বা হাড়। এই ঘটনার আকস্মিকতা সামলাতে পারার আগেই বাইরের উঠোন থেকে মুক্তার পরিত্রাহী চিৎকার ভেসে এলো।
মালতী দেবী সব ফেলে ছুটলেন সেই দিকে। গিয়ে দেখলেন মুক্তা পড়ে আছে উঠোনের মাঝে। উঠোনের এক কোনায় অন্ধকার তুলসী মঞ্চের দিকে তাকিয়ে ক্রমাগত আর্তনাদ করে চলেছে সে। মালতী দেবী দৌড়ে এসে তুললেন তাকে। কিরে মুক্তা, কিরে কি হয়েছে তোর? এরকম চেঁচাচ্ছিস কেন? মা মা ও ও ও ফিরে এসেছে মা। ও ও আমাকে না 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 শুধু আমাকে না, ও ও আমাদের সবাইকে সবাইকে মেরে ফেলবে মা। ও ও আমাদের বাঁচতে দেবে না। ও ও বলেছে, ও বলেছে আমাকে। এরই মধ্যে উঠোনের দরজা ঠেলে ভেতরে ঢুকল স্মৃতি। বাজার করতে বাইরে গিয়েছিল সে, কিন্তু বাড়িতে ঢুকেই এরকম অবস্থা দেখে একেবারে ঘাবড়ে গেল। ছুটে এসে মালতী দেবীকে সাহায্য করল মুক্তাকে ধরে রাখতে। মুক্তা তখনও সামনের দিকে তাকিয়ে চিৎকার করে চলেছে। একসময় না পেরে মেয়েকে জোর ধমক দিলেন মালতী দেবী। এই কি হয়েছে তোর? বলবি তো? একে তোর বাবার এই অবস্থা, এখন তুই এরকম করছিস। পাগল করে দিবি নাকি আমাকে তোরা? ধমক খেয়ে এবার একটু শান্ত হলো মুক্তা। তারপর ঢোক গিলে ধীরে ধীরে বলল, আমি আমি অমরকে অমরকে দেখেছি। মুক্তার মুখে এই নামটা শুনে থমকে যায় মালতী দেবী। মুহূর্তে যেন মুখের রং উবে যায় তার। আসলে আজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেওয়া হয়নি ভেবে মুক্তা নিজেই গিয়েছিল প্রদীপ জ্বালতে। প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছিল সে। ঠাকুর, বাবাকে দেখো, বাবাকে ভালো করে দাও, বাবা খুব কষ্ট পাচ্ছে তাই না? হঠাৎ এমন কণ্ঠস্বরে থেমে যায় মুক্তা। তারপর চোখ খুলে সামনে তাকিয়ে সে যেন জমে কাঠ হয়ে যায়। প্রদীপের আলোয় সে দেখে ঠিক তার মুখের সামনে এক দৃষ্টিতে তারই দিকে তাকিয়ে আছে আর একটা মুখ। এ মুখ তার চেনা, খুব চেনা। এ যে অমর। সেই মুখের মধ্যে চোখ দুটো ভীষণ হলুদ হয়ে এসেছে। ঠোঁটের এক পাশ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। খালি গায়ের স্থানে স্থানে নীলচে ছোপ স্পষ্ট। বিষ খেয়ে মৃত্যু বলে কথা। আমারও খুব কষ্ট হয়েছিল আমি যখন মরেছিলাম। তবে তুই চিন্তা করিস না, মৃত্যুর স্বাদ কেমন হয় তা তোদেরকেও বুঝিয়ে দেব আমি এক এক করে। এইটুকু বলে একটা ফুঁ দিয়ে প্রদীপটা নিভিয়ে দেয় অমরের প্রেত মূর্তি। আর তখনই মুক্তা চিৎকার করে ওঠে আতঙ্কে। মুক্তার মুখে সবটা শুনে নির্বাক হয়ে যায় স্মৃতি আর মালতী দেবী। তারা শুধু আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্ধকার তুলসী মঞ্চের দিকে। আপনারা শুনছিলেন বিশ্বদীপ সরকারের কাহিনী কালিয়া মাসান সিরিজের প্রথম খণ্ড মৃত্যুবান। খুব শীঘ্রই হাজির হচ্ছি গল্পের পরবর্তী খণ্ডগুলিকে নিয়ে। চোখ রাখুন গল্প কথায়। আজকের গল্পে শুভেন্দুর চরিত্রে বিপ্রতীপ, স্মৃতির ভূমিকায় রিনি, মালতী দেবীর চরিত্রে রূপকথা, মুক্তার ভূমিকায় শ্যামা, সুরেনবাবুর চরিত্রে দেবাঞ্জন, অমরের ভূমিকায় শুভদীপ, সুবলা দেবীর চরিত্রে দেবযানী, বৃদ্ধা রিম্পি। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্প কথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই হাজির হচ্ছি গল্পের পরবর্তী খণ্ডগুলিকে নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন গল্প কথা। সুস্থ থাকুন।